শুরু করি। আচ্ছা 35 থেকে শুরু করি। হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড অর হোয়াট ইজ দ্য ইউজ অফ মাইক্রোসফট ওয়ার্ড। সবাই প্রজেক্টের দিকে লক্ষ্য রাখতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড একটি সফটওয়্যার যা ব্যবহার করে ডকুমেন্ট তৈরি, এডিট এবং ফরম্যাট করা যায়। একটু আগে আপনারা করেছেন। এটি মাইক্রোসফট অফিস প্যাকেজের একটা অংশ। সবাই প্রজেক্টের দিকে খেয়াল করো। হোয়াট ইজ গুগল ডক। মাইক্রোসফট ওয়ার্ড যা গুগল ডকও তা, কিন্তু মালিকানা আর ভিন্ন। গুগল ডকের মালিক কে? গুগল। মাইক্রোসফট ওয়ার্ডে যা করা যায় গুগল ডকেও তাই করা যায়। গুগল ডকের মালিকানা হচ্ছে গুগল। আবার এই ডকে যে ফাইলটা থাকবে তুমি যে কোনো জায়গায় ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কম্পিউটার থেকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটা এডিট করতে পারবা, পরিবর্তন করতে পারবা, কারণ এটা হচ্ছে অনলাইনে থাকে, অনলাইন ভার্সন। তাহলে এটা সংজ্ঞাটা কি হবে? এতটুকুই হবে, খালি বলবা গুগলের অনলাইন ভার্সন। এটি গুগল ডক একটি ফ্রি অনলাইন ডকুমেন্ট এডিটিং টুল যা গুগল সরবরাহ করে। এটি ব্যবহার করে ডকুমেন্ট তৈরি, এডিট এবং শেয়ার করা যায়। তাহলে আগের মতোই, খালি কে সরবরাহ করতেছে? গুগল। আর এটা কি? অনলাইন ভিত্তিক। 37 নম্বর দেখো, হোয়াট ইজ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অর হোয়াট ইজ দ্য ইউজ অফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কি অথবা এটার ব্যবহার কি? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি সফটওয়্যার যা ব্যবহার করে প্রেজেন্টেশন তৈরি ও প্রদর্শন করা যায়। এটি মাইক্রোসফট অফিস প্যাকেজের অংশ। তারপরেই একটা কোশ্চেন, হোয়াট ইজ গুগল স্লাইড। পাওয়ার পয়েন্টও যা গুগল স্লাইডও তা, খালি এটা হচ্ছে গুগল স্লাইডটা হচ্ছে অনলাইন আর এটা হচ্ছে গুগলের। হোয়াট ইজ স্প্রেডশিট। স্প্রেডশিট কি? এটা অনেক পরীক্ষাতে আসছে। স্প্রেডশিট হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা দিলে সুন্দর হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ব্যবহারকারীদের টেবিল আকারে তথ্য সংগঠিত, বিশ্লেষণ এবং পরিচালনা করতে সহায়তা করে। এখানে তথ্য কলাম ও সারিতে সাজানো থাকে। তাহলে স্প্রেড মানে হচ্ছে ছড়িয়ে থাকা। স্প্রেড মানে কি? স্প্রেড মানে বিস্তার লাভ করা, ছড়িয়ে থাকা। তাহলে স্প্রেডশিটে রো এবং কলামগুলো একটা ছড়ানো থাকে না, ওই জন্য এটার নাম হচ্ছে স্প্রেড বলা হয়েছে। তো স্প্রেডশিটের উদাহরণ কি? এক্সেল, গুগল শিট, গুগল স্প্রেডশিট। তারপরে মানে এক্সেলের সংজ্ঞা ধারাবাহিক আছে। হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল অর হোয়াট ইজ দ্য ইউজ অফ মাইক্রোসফট এক্সেল। দুইটা প্রশ্নেরই একই অ্যান্সার, সংজ্ঞাটাই হচ্ছে তার ব্যবহার, তার সংজ্ঞা। মাইক্রোসফট এক্সেল একটি সফটওয়্যার যা ব্যবহার করে ডেটা সংরক্ষণ, বিশ্লেষণ, গণনা এবং চার্ট তৈরি করা যায়। এটি মাইক্রোসফট অফিস প্যাকেজের অংশ। শেষ। হোয়াট ইজ গুগল স্প্রেডশিট। তাহলে এক্সেল যা গুগল স্প্রেডশিটও তা, পার্থক্য কি বলেন তো? পার্থক্য হচ্ছে গুগলটা, এইটা হচ্ছে গুগলের এবং এটা অনলাইনের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। হোয়াট ইজ ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশনটা কি? প্রত্যেকটা ফাইলের শেষে ডট দিয়ে তার একটা নাম বা একটা শব্দ থাকে, এটাকেই এক্সটেনশন বলে। হ্যাঁ, ওটা হচ্ছে পাওয়ার পয়েন্ট এক্সেল। ফাইল এক্সটেনশন হলো একটি সংক্ষিপ্ত টেক্সট বা কোড যা একটি ফাইলের নামের শেষে যুক্ত করা হয়, যা ফাইলের ধরন এবং ফাইলটি যুক্ত করা হয়। এখানে দিলাম যুক্ত করা হয়েছে। আমরা কি দিতে পারি? আমরা ফুল স্টপ দিতে পারি। অব্রতে আমরা লিখি না বাংলা, অব্রটা এনে রাখি। ওকে, তারপরে যুক্ত করা হয় বাদে এখানে ফুল স্টপ দাও। আচ্ছা, এটি, তারপর এটি দাও। এটি ফাইলের ধরন এবং ফাইলটি কোন ধরনের প্রোগ্রামে খোলা যাবে তা নির্দেশ করে। দুইটা লাইন করে ফেললাম, একটা জটিল বাক্যকে দুইটা লাইন করে ফেললাম। ফাইল এক্সটেনশন হলো একটি সংক্ষিপ্ত টেক্সট বা কোড যা একটি ফাইলের নামের শেষে যুক্ত করা হয়। এটি ফাইলের ধরন এবং ফাইলটি কোন ধরনের সফটওয়্যারে মানে প্রোগ্রামে খোলা যাবে তা নির্দেশ করে। এটি সাধারণত ডটের পরে আসে এবং কিছু অক্ষর নিয়ে গঠিত হয়, যেমন .txt। এটা দেখে আমরা বুঝবো এটা হচ্ছে এখানে এটা হচ্ছে নোটপ্যাডের একটা ফাইল, নোটপ্যাডের একটা ফাইল। তো এটার মধ্যে লেখালেখি করা যাবে। ওকে, .doc অথবা .docx এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল। এবং এই যে ডট, মানে এই অংশটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যার দিয়ে ওপেন করা যাবে, অন্য কোনোটা দিয়ে ওপেন করা যাবে না। যাবে? মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন করা যাবে না। তাহলে সঙ্গের সাথে মিলতেছে যে এক্সটেনশন থেকে বোঝা যায় এটি কি ধরনের ফাইল এবং এটাকে ওপেন করতে কি ধরনের সফটওয়্যার লাগবে। হ্যাঁ,
হবে, ওটা সমস্যা কি, একই জাতীয় তো কাজ। আচ্ছা, ডট পিপিটি অথবা ডট পিপিটিএক্স, এটার দ্বারা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইল এবং পাওয়ার পয়েন্টের সফটওয়্যার দ্বারা এটাকে ওপেন করা যাবে, তাই না? ডট জেপিজি অথবা ডট জেপিইজি, এটা হচ্ছে ছবির ফরম্যাট। তাহলে ছবির জন্য যে সফটওয়্যারগুলো আছে সেটা দিয়ে এটাকে অ্যাক্সেস করা যাবে। এইভাবে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। পিডিএফ এর পুনরূপ কি? পোর্টেবল ডকুমেন্ট ফাইল। ওকে, আচ্ছা, তারপরে আসি পরে কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ সিসি অ্যান্ড বিসিসি? সিসির পুনরূপ হচ্ছে কার্বন কপি, বিসিসির পুনরূপ হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। সিসির মাধ্যমে, হ্যাঁ এগুলো বল, আপনারা ঠিক করবেন। আচ্ছা, এটা সমস্যা নেই, এগুলো ভুল ধরবেন না, এগুলো কারেকশন করে নেবেন, এগুলো তো সময় নেই তো। হোয়াট ইজ সিসি অ্যান্ড বিসিসি? সিসি মানে হচ্ছে কার্বন কপি, বিসিসি মানে হচ্ছে কি? ব্লাইন্ড কার্বন কপি। আর অনুমতি ছাড়া কথা বলবেন না, আমি কিন্তু বাইর করে দিব, আমি কিন্তু ভালো মানুষ না তো। হোয়াট ইজ সিসি অ্যান্ড বিসিসি? সিসি মানে হচ্ছে কার্বন কপি, বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তো একটু বুঝাই দিই, কার্বন কপি মানে কি? আমি যখন সিসির মাধ্যমে ইমেল পাঠাবো, তখন আমি যতজনকে পাঠাবো তারা একে অপরকে দেখতে পাবে। মানে আমি যদি সিসির মাধ্যমে 5 জনের কাছে ইমেল পাঠাই, তাহলে 5 জন জানবে যে আমি বাকি 4 জন কাদেরকে পাঠাইছি, তারা দেখতে পারবে। তারা ইমেলের শেষে গিয়ে দেখতে পারবে যে এই চিঠিটা তাকেও পাঠানো হয়েছে এবং বাকি 4 জনকেও পাঠানো হয়েছে। এই হচ্ছে সিসি। আর আমি যদি ব্লাইন্ড কার্বন ব্যবহার করে যদি আমি ইমেল পাঠাই, তাহলে কেউ দেখতে পারবে না যে কাদেরকে পাঠানো হয়েছে, সে শুধু জানতে পারবে যে তাকেই পাঠানো হয়েছে। বুঝতে পারছেন কথা? তাহলে একটু সংজ্ঞাটা পড়ে আসি। এখানে কি লেখছে? এই পদ্ধতিতে ইমেলের একটি কপি যখন বিভিন্ন প্রাপকের কাছে পাঠানো হয়, মানে ব্যক্তির কাছে পাঠানো হয়, তখন অন্য প্রাপকেরা দেখতে পারে বা দেখতে পায়। এটা দেখতে পায়, এটা সুন্দর হয় নাকি? দেখতে পায় কার কার কাছে এটি পাঠানো হয়েছে। ওকে। আর ব্লাইন্ড কার্বন কপি মানে কি? ব্লাইন্ড মানে অন্ধ। ইমেলের একটি কপি গোপনে পাঠানোর জন্য বিসিসি ব্যবহৃত হয়, যেখানে অন্য প্রাপকরা দেখতে পায় না এটি কার কাছে পাঠানো হয়েছে। বাকি 4 জন কারা সেটা এই পদ্ধতিতে দেখা যায় না। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রায় সময় আসে। ওকে। হোয়াট ইজ কম্পিউটার ভাইরাস? গিভ 5 কম্পিউটার ভাইরাস নেম। কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম। তাহলে এটা কি? ভাইরাস কম্পিউটারের জন্য, এটা হচ্ছে প্রোগ্রাম। ওকে। এটি কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে নিজেদের প্রতিলিপি তৈরি করে। কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে কি করে? নিজেদের প্রতিলিপি মানে কপি তৈরি করে। মানে সে একা ছিল, তা একা থেকে সে 2টা হবে, 2টা থেকে 3টা হবে, 3টা থেকে 4টা হবে, হাজার হাজার কপি হবে। এবং বিভিন্নভাবে ক্ষতি করে, যেমন তথ্য চুরি। বিভিন্নভাবে ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে? তথ্য চুরি করে, ফাইল ক্ষতি করে, সিস্টেমের কার্যকারিতা বিঘ্ন করা। তাহলে কম্পিউটার ভাইরাস হলো কি? আসলে একটা ক্ষতিকার প্রোগ্রাম। এটা প্রথমে কম্পিউটার ঢুকে নিজের কপি তৈরি করে, তারপর কি ডাটা চুরি করে, কম্পিউটার সিস্টেমকে হ্যাং করে ফেলে। এইগুলো আর কি কয়েকটি গুরুত্বপূর্ণ কম্পিউটার ভাইরাসের উদাহরণ। তাহলে আই লাভ ইউ, এটা কিন্তু একটা ভাইরাস, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য 14ই আগস্টে মনে বার করছে, জানি না 14 ফেব্রুয়ারি নাকি তা। আচ্ছা, মাইডম, নিমডা, কনফ্লিকার, মেলিসা, সব মেয়েদের নাম দিয়ে, বুঝছো নি? এদিন সবগুলি তো মনে মেয়েদের নাম। ট্রোজান হর্স, এটাও মেয়েদের নাম বর্তমানে। না, এটা যাক, তো আচ্ছা, রামসময়ার, এটা একটা মারাত্মক ভাইরাস, বানানটা মানে ভুলেছি, এইরকম আছে। আচ্ছা, এরকম নাম কয়টা, মানে 7টাই শিখবেন। হোয়াট ইজ অ্যান্টিভাইরাস? গিভ 5 অ্যান্টিভাইরাস নেই। এই যে ভাইরাস যে আপনার কম্পিউটারে লুকিয়ে যে প্রবেশ করবে, তাদেরকে ধরে ধ্বংস করাই হচ্ছে অ্যান্টিভাইরাসের কাজ। শেষ। কয়েকটা অ্যান্টিভাইরাসের কাজ আমি বুঝাই দিলাম, বইয়ের ভাষা বলতে পারেন বা আমার ভাষা বলতে পারেন, ঠিক আছে? কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম হচ্ছে নর্টন অ্যান্টিভাইরাস, ম্যাকাফি অ্যান্টিভাইরাস, ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস, বিট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, এভিজি অ্যান্টিভাইরাস। হোয়াট ইজ ম্যালওয়্যার? ম্যালওয়্যারের পুনরূপ কি? ম্যালিসাস সফটওয়্যার। ম্যালিসাস মানে হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার, ক্ষতিকারক। ম্যালওয়্যার হলো এক ধরনের ক্ষতিকর বা ক্ষতিকারক সফটওয়্যার বা প্রোগ্রাম, যা কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসে অনুমতি ছাড়া প্রবেশ করে এবং কর্মদক্ষতা ক্ষতিগ্রস্ত করে বা ক্ষতি সাধন করে। বলেন, আমরা ভাইরাসের ম্যালিসাস জানতে পারলাম। হোয়াট ইজ ড্রাইভার সফটওয়্যার? গিভ সাম ড্রাইভার সফটওয়্যার নেম। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা আসছে। ড্রাইভার সফটওয়্যার একটা সফটওয়্যার যেটা সেট আপ দিলে কম্পিউটার কি করতে পারে? হার্ডওয়্যারকে কন্ট্রোল করতে পারে। যেমন আমার কম্পিউটারে আমি এই প্রিন্টার একটা দেখতে পাচ্ছ, এটা আমরা ব্যবহার করতে চাই। তো এটা ড্রাইভার যদি আমার এই কম্পিউটারে সেট আপ না দিই, তাহলে আমার এই কম্পিউটার ওই ডিভাইসটাকে চিনবে।
আমি কি কথা বুঝতে পারতেছেন? কথা কি শোনা যাচ্ছে? তাহলে একটু বইয়ের ভাষা দেখি। ড্রাইভার সফটওয়্যার হলো একটি বিশেষ ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করে। তাহলে দেখো আমাদের প্রিন্টারটা পড়ে আছে কি আছে না? আমি এখন কেবল কানেকশন দিলাম, আবার পাওয়ার দিলাম। আমার যে কম্পিউটারের যে ওএসটা আছে, অপারেটিং সিস্টেম, সে কিন্তু এইভাবে লাগাইলে সে তাকে চিনবে না। যখন তার আমি ড্রাইভার সফটওয়্যারটা আমি এখানে সেট আপ দিব, এই ড্রাইভার সফটওয়্যার কে বানাইছে? ওই প্রিন্টার হচ্ছে এপসন তার নিজের ডিভাইসের জন্য ড্রাইভার সফটওয়্যার বানাইছে। ওটা যখন আমি সেট আপ দিব, তখন আমার কম্পিউটার যে অপারেটিং সিস্টেম তখন তাকে চিনতে পারবে। তাইলে কি আমি কথাটা মিলে নি? দেখুন তো প্র্যাকটিক্যালি, ড্রাইভার সফটওয়্যার হলো একটি বিশেষ ধরনের প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করে। হয়েছে? ওকে, কয়েকটি ড্রাইভার সফটওয়্যারের নাম দেখেন। প্রিন্টার ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার, গ্রাফিক্স কার্ড লাগাইলে ওটা ড্রাইভার লাগবে, সাউন্ড ড্রাইভার, নেটওয়ার্ক ড্রাইভার। আমাদের নেটওয়ার্ক ইউজ করতেছি, আমাদের যদি ড্রাইভার না থাকতো আমরা কিন্তু নেটওয়ার্ক পেতাম না। এখন নেটওয়ার্ক ড্রাইভার দেওয়া লাগে না, উইন্ডোজ 10 পর থেকে এটা অটোমেটিক পেয়ে যায়। হ্যাঁ, ইউএসবি ড্রাইভার ইত্যাদি। আর এটা দরকার নেই, ইউএসবি ড্রাইভার দিলে হবে। তারপর দেখেন, হোয়াট ইজ ফাংশন অ্যান্ড ফর্মুলা ইন এক্সেল, or what is the distinguish between function and formula in Excel? Distinguish মানে হচ্ছে পার্থক্য। ফাংশন এবং ফর্মুলা কি অথবা এদের পার্থক্য কি? অ্যান্সার কিন্তু একই। দেখেন, ফাংশন হলো পূর্ব নির্ধারিত। ফাংশন হলো পূর্ব নির্ধারিত এবং পূর্ব প্রস্তুত করা একটি গঠনমূলক প্রক্রিয়া যা নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি নির্দিষ্ট কাজের জন্য বিভিন্ন আর্গুমেন্ট গ্রহণ করতে পারে। তাহলে ফাংশন এবং ফর্মুলা এটা কার সাথে সম্পর্কিত? এক্সেলের সাথে। বুঝতে পারছেন? তাহলে এক্সেল সফটওয়্যারটা কে বানাইছে? মাইক্রোসফট অফিস। তাহলে মাইক্রোসফট অফিস এক্সেল সফটওয়্যারটা বানাইছে। তো বানানোর সময় তারা আমাদের সুবিধার জন্য কিছু ফাংশন তৈরি করে দিছে। এইটা আমরা তৈরি করি নাই, এটা এক্সেল যারা তৈরি করছে তারাই আমাদের সুবিধার জন্য কিছু উপকরণ তৈরি করে দিচ্ছেন। এই কারণে এটাকে বলা হচ্ছে পূর্ব নির্ধারিত বা পূর্ব প্রস্তুত করা। অর্থাৎ কোম্পানি প্রস্তুত করে দিচ্ছে। কে প্রস্তুত করছে? কোম্পানি। কে প্রস্তুত করছে? কোম্পানি। এখন এইগুলোকেই বলা হচ্ছে ফাংশন। যেমন আমি উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন ইকুয়াল টু দিয়ে সাম একটা শব্দ লেখা যাচ্ছে, এই সামটাকে এখানে যেভাবে লেখা আছে এইভাবে লিখতে হবে, অন্যভাবে লিখলে আবার হবে না। তো এইটা হচ্ছে ফাংশন। এই ফাংশনের কাজ হচ্ছে কি, A1 থেকে A10 এখানে মোট 10টা সেল আছে। কয়টা সেল আছে? A1 থেকে A10 10টা হয় না 11টা হয়? যাই হোক, এতগুলো সেলের মধ্যে যত নাম্বার থাকবে তাদেরকে যোগ করবে সাম ফাংশন। কে করবে? সাম ফাংশন। এখন এই যে সাম ফাংশনটা আমরা ব্যবহার করবো এক্সেলে, যখন আমরা প্র্যাকটিস করব, এইটা আমরা তৈরি করিনি, এটা তৈরি করছেন মাইক্রোসফট এক্সেল। তেমনি আরেকটি ফাংশনের নাম বলি অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে গড় নির্ণয় করা। তুমি এখানে যেভাবে অ্যাভারেজ লেখাটা তারা ডিফাইন করছে সেইভাবেই তোমাকে লিখতে হবে, তুমি সংক্ষেপে লিখলেও হবে না। তাহলে অ্যাভারেজ কি করবে? B1 থেকে B10 পর্যন্ত সবগুলো নাম্বার যোগ করে তার গড় নির্ণয় করবে। কি নির্ণয় করবে? গড়। তাহলে সাম, অ্যাভারেজ এগুলো হচ্ছে পূর্ব নির্ধারিত। এগুলো কি? পূর্ব নির্ধারিত। তাই এগুলোকে ফাংশন বলা হচ্ছে। তো ফাংশনটা আরো বুঝতে হইলে ফর্মুলাটা বুঝতে হইবে। ফর্মুলাটা দেখো। ফর্মুলা হলো, সবাই এদিকে খেয়াল করো, ফর্মুলা হলো একটি কাস্টম গণনা যা ব্যবহারকারী দ্বারা তৈরি করা হয়। এটি একটি সংখ্যা, একটি ফাংশন বা দুই বা ততোধিক সেলের মধ্যে গণনা করতে ব্যবহৃত হয়। যেমন ইকুয়াল টু দিয়ে A1 প্লাস B1 মাইনাস A1 মানে কি, A1 এর ঘর এবং B1 এর ঘর, এই দুইটা ডাটা যোগ করব, যোগ করে আমি A1 বিয়োগ করব। এটা তুমি বানাইছো তোমার প্রয়োজন। এটা তুমি কোনটা যোগ করতেছো কোনটা বিয়োগ করতেছো এটা তোমার প্রয়োজনে করতেছো না। এটা কি তোমার মাইক্রোসফট এক্সেল তৈরি করছে? এটা তো তুমি তোমার প্রয়োজনে তৈরি করতেছো। আবার প্রয়োজন হইলো এখান থেকে এটা লোকে গুণ দিয়ে দিলাম, কথার কথা, গুণ দিলা C1। এটা কি মাইক্রোসফট, আচ্ছা বাংলা লেখা, তো এটাকে মাইক্রোসফট এক্সেল তৈরি করছে না, এটা তুমি তৈরি করতেছো প্রয়োজন অনুযায়ী, প্রশ্ন দেখে দেখে। তেমনি নিচে এটা দেখো, C1 মাইনাস D1 বিয়োগ ফলের সাথে E1 গুণ করতেছো, তার সাথে C1 বিয়োগ করতেছো। এটা তুমি তোমার প্রয়োজনে তৈরি করতেছো না, তাই এটা হচ্ছে ফর্মুলা। এটা কি? ফর্মুলা। আর এক্সেল তোমাকে যা তৈরি করে দিবে এটা হচ্ছে ফাংশন। এটা কি? যা তৈরি করে দিবে এটা হচ্ছে কি? ফাংশন। আর তুমি যারা তৈরি করবে এটা হচ্ছে কি? ফর্মুলা। 51 নম্বর আছে, হোয়াট ইজ ফরম্যাটিং ইন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে ফরম্যাটিংটা কি? ফরম্যাটিং হলো ডকুমেন্টের টেক্সট এবং অন্যান্য উপাদানগুলোর চেহারা
ও স্টাইল পরিবর্তন করা, এতে ফন্টের ধরন, সাইজ, কালার এবং প্যারাগ্রাফ স্পেসিং ইত্যাদি পরিবর্তন করা যায়। তাহলে এই যে আমার এই লেখাটা দেখেন লাল, এটা হচ্ছে কালো, এটার সাইজ কত 14, এটার সাইজ কত 15, এগুলোই হচ্ছে ফরম্যাটিং। এগুলোই কি ফরম্যাটিং, এগুলো পরিবর্তন করতেছি না আমি। সবাইকে সংখ্যার সাথে কি আমার কথা মিলতে, মানে আমি যা দেখালাম মিললো কিনা? এটা লাল, এটা কালো, তো এটা কি একা একা লাল হয়েছে জন্মগত ভাবে, না কেউ লাল করছে? বুঝছো নি কথাটা? তো এইটাই হচ্ছে যে তুমি ডিজাইনটা পরিবর্তন করলা, এটা হচ্ছে কি ফরম্যাটিং। তোমার চুল লম্বা, তোমার চুল বাড়তি, এটা হচ্ছে কি ফরম্যাটিং। হ্যাঁ, মেয়েদের চুল লম্বা, এটা কি ফরম্যাটিং হচ্ছে নি মা বাবা? সবাই তোমরা পিছনে, এদেরকে পিছনে রাখছো, এদেরকে শুনতেছি নি, দেখো তো একটু খেয়াল করো তো। 22 নম্বর দেখো, হাউ টু সেট পাসওয়ার্ড ইন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে পাসওয়ার্ড যুক্ত করতে হয়। একটি ডকুমেন্ট পাসওয়ার্ড প্রোটেক্ট করতে তোমার কি করতে হবে? ফাইলে যেতে হবে, ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্ট নির্বাচন করুন, এরপর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড নির্বাচন করে পাসওয়ার্ড প্রদান করুন। যেমন আমার এই ফাইলে কিন্তু পাসওয়ার্ড নাই, তো এই অনুযায়ী আমি পাসওয়ার্ড দিতে পারি কিনা দেখো তো। ফাইলে যাব, ইনফোতে যাব, ইনফোতে গিয়ে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করে আমি কি নেব? এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তাহলে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড চাইলে তোমাকে এখন পাসওয়ার্ড দিতে হইবে। তুমি যে পাসওয়ার্ড দিয়ে ওকে দিবা, যখন আবার এই ফাইলটা ওপেন করতে চাইবে ওই পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। পাসওয়ার্ড ভুলে গেলে আবার ওপেন হবে না, বুঝতে পারছেন? তাহলে আমার এই ডকুমেন্টে, বর্তমানে যে ডকুমেন্টটা আমি ওপেন করা আছে, এটাতে কোনো পাসওয়ার্ড নাই। এখন যদি আমি এটাকে পাসওয়ার্ড দিতে চাই তাহলে কি করতে হবে? ফাইলে যেতে হবে, ইনফোতে যেতে হবে, তারপর প্রোটেক্ট ডকুমেন্টে যেতে হবে, তারপর এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যেতে হবে। তাহলে ধারাবাহিকতা মনে করেন, একবার দেখলেই হয়ে যাবে। ফাইলে যাবেন, ইনফোতে যাবেন, প্রোটেক্ট ডকুমেন্টে আমি ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, কোনটা নিতে হবে? এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড নিতে হবে। নিয়ে আপনি এই পাসওয়ার্ডটা টাইপ করে ওকে দিবেন, তাহলে আপনার ডকুমেন্টে কি জমা হবে? পাসওয়ার্ড জমা হবে। ওকে, হ্যাঁ, পাসওয়ার্ড আবার ই করা যায়। পাসওয়ার্ড যদি আবার উঠাইতে চান তাহলে সেই পেজে যেতে হবে। সেই পেজে গিয়ে কি করতে হবে মনে আছে? না, ওর দেখাই নেই। সেই পেজে গিয়ে এই যে ব্রাউজে যাবেন, তো যেখানে সেভ করবেন তো এটা লোকেশন তো নিবেনি। নেওয়ার পরে এই টুলসে যাবেন, টুলসে গিয়ে জেনারেল অপশনে গিয়ে পাসওয়ার্ডগুলো কেটে দিবেন। পাসওয়ার্ডগুলো কি করবেন? কেটে দিবেন, তাহলে আমার পাসওয়ার্ড উঠে যাবে। এটা আপনারা প্র্যাকটিস করবেন, পারবেন না? এখনই করবেন, একটু পরে যখন আমার থিওরি পড়া শেষ হবে প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। এখন আচ্ছা, আমরা তাহলে যদি চাও তো অন্য একটা ডকুমেন্ট আমরা ওপেন করি, ওখানে পাসওয়ার্ড দিয়ে দিই, তাহলে কি হবে? সুবিধা হবে নাকি? উইনওয়ার্ড কোথায়? এটা হচ্ছে উইনওয়ার্ডটা কি? মাইক্রোসফট ওয়ার্ডের এক্সি ফাইল, মনে রেখেন। এটাও মাঝে মাঝে পরীক্ষা আসে। আমি কিছু লিখলাম, লেখার পরে ফাইলে গিয়ে আমি ইনফোতে গিয়ে প্রোটেক্ট ডকুমেন্টে যাব, এনক্রিপ্টে দেব, এটা পাসওয়ার্ড দিই 1 2 3 ওকে দেব। আবার রিপিট চাচ্ছে, 3 দিলাম, তাহলে এটা প্রোটেক্ট হয়ে গেল। এখন আমরা সেভ করবো কোথায়? সেভ করবো হচ্ছে ধরেন ডেস্কটপে। কোথায় সেভ করব? ডেস্কটপ কোথায়? এই যে ডেস্কটপ, নাম দিই ধরেন 1। কি নাম দেব? 1 দিলাম, ডট কাটা গেছে না? আচ্ছা, সেভ হইল। এখন আমরা এটাকে ক্লোজ করি, দেখি পাসওয়ার্ডটা পরে আছে কিনা। এটাও ক্লোজ করি, ডো নট সেভ। 1 ফাইলটা কই? 1। এখন পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড কত দিয়েছিলাম? 1 2 3, ভুলে গেছেন? এখন পাসওয়ার্ডটা উঠাই দিব, ফাইলে গিয়ে আবার সেভ এজ। লোকেশন কিন্তু চেঞ্জ করবো না, লোকেশন ওই লোকেশনই রাখবো। লোকেশন কোথায় ছিল? লোকেশন কোথায়? ডেস্কটপ কোথায়? এই যে ডেস্কটপ, ফাইলের নাম থাক, টুলসে যাব, জেনারেল অপশনে গিয়ে এই যে পাসওয়ার্ডটা কেটে দিব। পাসওয়ার্ড কেটে দিলাম না? ওকে দেন, সেভ দেন। এখন আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করে এটা এই যে 1 ফাইলটা, যেটা না, এটা না 1 ফাইল। এখন পাসওয়ার্ড চাইছে? চাই না। তাহলে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড উঠালাম, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ কাজ। তারপর দেখেন, হাউ টু অ্যাড ফুটনোট ইন এ ডকুমেন্ট অফ মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে ফুটনোট কিভাবে যুক্ত করতে হয়। একটি ফুটনোট যুক্ত করতে রেফারেন্স ট্যাবে যেতে হবে, ইনসার্ট ফুটনোট অপশনটি নির্বাচন করুন। এটি আপনাকে ফুটনোট যুক্ত করতে এবং পৃষ্ঠার নিচে সংশ্লিষ্ট নোট লিখতে হবে। ফুটনোট মানে কি? যারা কেমিস্ট্রি পড়ছো, তোমার
চ্যাপ্টারের মধ্যে মাঝে মাঝে থাকে না, 100 করে লেখা থাকে, উপরে 1, তারপর 2, 3, এগুলোকে আবার নাম্বার করে নিচের দিকে আবার এক্সট্রা ব্যাখ্যা দেওয়া থাকে যে এটা জন্ম তারিখ কবে বা আরো আদার থাকে, এটাকে বলে ফুটনোট। ওকে, এই ফুটনোটটা করার জন্য কোথায় যেতে হবে? রেফারেন্সে যেতে হবে। রেফারেন্সে গিয়ে কি আছে দেখেন, ইনসার্ট ফুটনোট। এই দেখেন ইনসার্ট ফুটনোট আছে। আবার ইন নোট লাগলে ইনসার্ট ইন নোট দিবেন, বাট কোথায় গিয়ে পাবেন? হোমে পাবেন না, ইনসার্টে পাবেন না, পাবেন কোথায়? রেফারেন্স, যেগুলোকে এক একটা ট্যাব বলে, এগুলোকে কি বলে? মাইক্রোসফট ওয়ার্ডে মোট রিবন বাটন বা ট্যাব কয়টা আছে? 1, 2, 3 গুনে নিবেন। কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। মাঝে মাঝে এইটাও প্রশ্ন করে, অদ্ভুত প্রশ্ন। মাইক্রোসফট ওয়ার্ডে রিবন বাটন কত কয়টা আছে? ওকে, 7টা বলে দিলাম। তারপর দেখেন হাউ টু সেভ মাইক্রোসফট ওয়ার্ড ইন পিডিএফ। পিডিএফ এ কিভাবে সেভ করবেন? তাহলে ফাইলে যাবেন, দেখাই দিই। ফাইলে গিয়া সেভ এজ, সেভ এজে গিয়ে লোকেশন দিবেন। লোকেশন তো দিলাম, ধরেন এই হচ্ছে আমার লোকেশন, বা ডেস্কটপে যাই, বা ডেস্কটপ মানে যে কোনো লোকেশন দিলেন। তারপরে কি সেভ এজ টাইপে যেতে হবে। টাইপে গিয়ে এখানে দেখেন পিডিএফ আছে, পিডিএফ দিয়ে ওকে সেভ দিলেই আমার ফাইলটা ওই লোকেশনে পিডিএফ হয়ে সেভ হবে। ওকে, এটা করবেন, সহজ আছে। তাহলে এটা শেষ হলো। হাউ টু চেঞ্জ ডকুমেন্ট ভিউ ইন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট ভিউগুলো চেঞ্জ করা যায় কেমনে? ভিউতে গিয়ে আমরা যখন কাজ করি, আমরা প্রিন্ট লেআউটে কাজ করি। তারপরে রিড মোড আছে, ওয়েব লেআউট আছে। তাহলে কোথায় গিয়ে পাবো? আমরা ভিউ অপশনে যাব। দেখো ভিউ অপশনে গিয়ে আমরা এগুলো পাই কিনা, একটু নিচে দিয়ে নামাই। ভিউ অপশনে গিয়ে এই যে আমাদের, এই দেখো আমরা কাজ করি কোনটা দিয়ে? আমরা প্রিন্ট লেআউটে আছি, তারপর ওয়েব রিড মোডে আছে, তারপর ওয়েব লেআউট আছে। এগুলো তাহলে আমরা কোথায় পাবো? ভিউতে পাবো। ওইটা একটা কোয়েশ্চেন, 1 মার্কের জন্য, সহজ ছোট কোয়েশ্চেন না। আচ্ছা, হাউ টু ইউজ ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কমান্ড ইন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে ফাইন্ড এবং রিপ্লেস কমান্ড কিভাবে ব্যবহার করা হয়? তাহলে এটা হোমের আন্ডারে থাকে। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কমান্ডটা কি? হোমের আন্ডারে। ফাইন্ড, যে কোনো কিছু ফাইন্ড, আমি মনে করেন 56কে খুঁজে বের করতে চাই। কাকে খুঁজে বের করতে চাই? 56। তাহলে আমি এখানে 56 লিখবো, বাংলায় লিখবো। লিখে আমি দেবো, এই দেখেন 156 চলে এসেছে। তারপর একটা যদি জানতে চাই, মানে এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে পরে। মানে পরে মানে কি? এর নিচ থেকে দেখাবে, আর উপরে এটা ক্লিক করলে এর উপর থেকে দেখাবে। বুঝতে পারছেন কথাগুলো? তাহলে আমি উপরের দিকে কি ক্লিয়ার করি, এই যে 56, আর উপরে আছে নাই তো, পরেরটা মানে 2টাই আছে মোট। তাহলে এখন রিপ্লেস কি? আমি যদি এখন রিপ্লেস ক্লিক করি, এখানে 56 পরিবর্তে যদি আমি 70 লিখি, এইখানে 70 লিখে যদি আমি রিপ্লেস দিই, তাহলে 56 এখানে, এই যে 56 যে ব্লক হয়ে আছে না, এটা কি হবে? এটা 70 হয়ে যাবে। কি হয়ে যাবে? তেমনি কোন একটা ওয়ার্ডকে চাইলে আমি রিপ্লেস করতে পারবো। ওয়ার্ডকে চাইলে কি করতে পারবো? যেমন আমি এখানে লিখলাম WORD, ওয়ার্ড, আর্ট, ART। আচ্ছা, আমি তো ইয়েতে আছি, আমার কাছে তো ইংলিশে লিখতে হবে না। WORD, ঝামেলা করে না। WORD, ওয়ার্ড। আচ্ছা, ওয়ার্ড, এটা দিয়ে আমি ফাইন্ড দিয়ে আগে ফাইন্ড, এই দেখেন সিলেক্ট হয়েছে মানে কি? এটা মানে কি একটা খুঁজে পাইছে। ফাইন্ড নেক্সট মানে কি? তারপরটা এই যে নিচে দিয়ে দেখা যাচ্ছে, খুঁজে পাচ্ছে। এখন আমি এখানে যদি মনে করেন যে যেটা লিখবো, ওয়ার্ডকে আমরা যদি কি লিখি, ওয়ার্ডকে যদি আমরা W দিই, তাহলে রিপ্লেস দিলে দেখেন রিপ্লেস হয়ে গেছে, একটা রিপ্লেস হয়ে গেছে। তারপরে আরেকটা রিপ্লেস, এটাও রিপ্লেস হয়ে গেছে, বুঝছে না? বুঝতে পারতেছেন কথা? তাহলে এটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড রিপ্লেস। তাহলে আমি Ctrl-Z দিয়ে আমি আগের অবস্থায় চলে যাব। Ctrl-Z দিলে কি হবে? এই যে ওয়ার্ড। আর কোনো কারেকশন আছে? ওকে, আমি আবার Ctrl-Z দিয়ে ফিরে আসলাম। তাহলে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দেখে ফেললাম। তাহলে এটা কি বোঝা গেছে? সবাই কি বুঝতে পারতেছেন? আমরা কত নাম্বার ছিলাম? 56 না? আচ্ছা, 53, 54। আচ্ছা, 56 পরে বলছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করে ফেললাম। আচ্ছা, হোয়াট ইজ ব্রেক ইন মাইক্রোসফট ওয়ার্ড অ্যান্ড হাউ টু ইউজ ইট। মাইক্রোসফট ওয়ার্ডে ব্রেক কি এবং এটা কিভাবে ব্যবহার করে? প্রশ্ন মূলত ইংলিশে আসবে, এটা বলছি, উত্তর বাংলায় লিখতে হবে। হোয়াট ইজ ব্রেক? আচ্ছা, ব্রেক হলো ডকুমেন্টে একটি নির্দিষ্ট অংশে বিভক্তি আনতে ব্যবহার করা হয়। এটি লেআউট ট্যাবে পাওয়া যায় এবং এর মাধ্যমে পেজ ব্রেক, সেকশন ব্রেক ইত্যাদি করা যায়। তাহলে পেজ ব্রেক, সেকশন ব্রেক ইত্যাদি করা যায়। তাহলে পেজ মানে ব্রেকটা মানে কেমন একটু বোঝাই। এই আমার একটা পেজ, আমার এখানে আরেকটা পেজ শুরু হয়েছে না, এই যে মাঝখানে, এটাকে ব্রেক বলে। এটাকে কি বলে? ব্রেক বলে।
তাহলে ব্রেক দিলে নতুন একটা পেজ হবে, ওপেন হবে। তাহলে এটা আমরা কোথায় পাবো? লেআউটের আন্ডারে। লেআউটে যাই, এই যে লেআউট, আবার লেখা থাকবে হয় লেআউট নামে থাকবে, নতবা থাকবে কি পেজ লেআউট নামে থাকবে। আগের ভার্সনে কি থাকে? লেআউট নামে। আর অফিস প্রোগ্রামের যে আপডেট ভার্সন, এখানে থাকে কি পেজ লেআউট। এখানে গিয়ে দেখবেন ব্রেকের ভিতরে আছে, দেখেন পেজ ব্রেক আছে, তারপর নেক্সট পেজ, এটা হচ্ছে সেকশন ব্রেক, এই আর কি। এটা তেমন লাগবে না। তারপর একটু পরে ফেলবেন। এক লাইন কি মনে থাকবে না? কার কার মনে থাকবে না এক লাইন? হ্যাঁ, ভালো আছেন। আচ্ছা, তারপর 58 নম্বর দেখো, হাউ টু কাউন্ট। এই কথা বলো না। 58 নম্বর দেখো, হাউ টু কাউন্ট টোটাল ওয়ার্ড ইন এ ডকুমেন্ট অফ মাইক্রোসফট ওয়ার্ড। মানে একটা ডকুমেন্টে যে কতগুলো শব্দ আছে, এটা কিভাবে কাউন্ট করব। এটা কাউন্ট করার নিয়ম হচ্ছে কি, রিভিউ ট্যাবে যান এবং ওয়ার্ড কাউন্ট দেখুন। কোথায় যেতে বলতেছে আমাদের? রিভিউ ট্যাবে। চলো রিভিউ ট্যাবে যাই। এই যে রিভিউ ট্যাব, কাজ করতেছে না, রিভিউ ট্যাবে যাই। আর এই যে ওয়ার্ড কাউন্ট কোথায় আমাদের একটু দেখেন তো। ওয়ার্ড কাউন্টে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের পেজ আছে। শুধু ওয়ার্ড কাউন্ট করতে আসছিলাম, সব দেখাচ্ছে। পেজ আছে কয়টা? 47টা। তাহলে ওয়ার্ড আছে 9695, ক্যারেক্টার আছে 51,000-এর মতো। ক্যারেক্টার উইথ স্পেস, মাঝখানে যে স্পেস আছে না, গ্যাপ আছে না, এগুলো সহ কতগুলো আছে? 60,000। এই সবগুলো দেখাচ্ছে। তাহলে কোথায় গিয়ে পাইলাম? রিভিউতে। মনে থাকবে তো? এক লাইনের একটা উত্তর। হোয়াট ইজ ড্রপ ক্যাপ অ্যান্ড হাউ টু ইউজ ইট। ড্রপ ক্যাপ কি এবং এটা কিভাবে ব্যবহার করে? ড্রপ ক্যাপ হলো একটি ফিচার যা প্যারাগ্রাফের প্রথম অক্ষরকে বড় করে দেখায়। প্রথম অক্ষরকে কি করে দেখায়? এটি ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপ থেকে ড্রপ ক্যাপ অপশনটি নির্বাচন করতে হয়। তাহলে আমরা কথা না বলে যদি একটু দেখাই দিই, তাহলে ভিজুয়ালাইজেশন তৈরি হবে। মাথায় কি তৈরি হবে? ভিজুয়ালাইজেশন। HELL, হ্যালো ওয়ার্ল্ড, WORLD। এই যে এখান থেকে ঝামেলা করতেছে, কত ঝামেলা। তাহলে তোমরা কেমনে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যালো হয়নি, হ্যালো ওয়ার্ল্ড, WORLD। কন্ট্রোল-C দিই, তারপরে কন্ট্রোল-V, শিফটে চেপা, আচ্ছা ভুল করছি, শিফটে চেপে ইন্টার দিলে লাইন স্পেস হবে না। কন্ট্রোল-V, দেখছেন দুটোর মধ্যে পার্থক্য আছে। কন্ট্রোল-V, এখানে গ্যাপ কম, এখানে গ্যাপ বেশি, তাই না? তারপরে কন্ট্রোল-V, সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে রিমুভ স্পেস একটা প্যারাগ্রাফ দিলাম। তারপর প্রথম অক্ষরটাকে আমরা সিলেক্ট করলাম। বুঝতে পারছেন? করে আমরা কোথায় যাব? আমরা যাব ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপটা কোথায়? আমরা ড্রপ ক্যাপ কার আন্ডারে? ইনসার্টের আন্ডারে। তাহলে আমরা যাই, ইনসার্টে যাই। ইনসার্টে কি, এই দেখেন ড্রপ ক্যাপ। এটা যখন দিব এইরকম ডিজাইন হয়ে যাবে। তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন? এই এইচটা হচ্ছে প্রথম যে লাইনের এইচ, এটাকে একটু বড় করে ডিজাইন করছে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তাহলে এখন সংজ্ঞা পড়লে আপনার এটা বুঝতে সুবিধা হবে। সংজ্ঞাটা আবার সংজ্ঞার কাছে চলে যাই। হ্যাঁ, এরকম ডিজাইন একটা বললাম যে পেপার পত্রিকায় লেখে না, বা ম্যাগাজিনে। তাহলে ড্রপ ক্যাপের সংজ্ঞাটা একটু দেখেন যে ড্রপ ক্যাপ হলো একটি ফিচার যা প্যারাগ্রাফের প্রথম অক্ষরকে বড় করে দেখায়। এটি ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপ থেকে ড্রপ ক্যাপ অপশনটি ব্যবহার করা হয়। হাউ টু ইউজ টেমপ্লেট ইন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে টেমপ্লেট কিভাবে ব্যবহার করতে হবে। টেমপ্লেট মানে কি? টেমপ্লেট মানে হচ্ছে পূর্ব নির্ধারিত ডিজাইন। অর্থাৎ আপনি এখন একটু আগে ডিজাইন তৈরি করতেছিলেন না সিভিতে, এই ডিজাইনটা তো করতে সময় লাগছে না? কম করে তো নতুন তোমাদের প্রায় 1 ঘন্টার মতো লাগছে, 1.5 ঘন্টার মতো লাগছে। এখন এই ডিজাইনটাই যদি আমি তৈরি করে দিই, খালি তুমি কি করবা? তোমার নামের জায়গায় নাম দিবা, লেখাপড়ার জায়গায় লেখাপড়া দিবা, তাহলে তোমার কাজ করতে কতক্ষণ লাগবে? 20-25 মিনিট লাগবে, তাই না? বা 15 মিনিট লাগবে। তাহলে আমি ডিজাইনটা যদি তৈরি করে দিই, তাহলে এটা হচ্ছে টেমপ্লেট। তুমি রেডিমেড কোনো কিছু পাইলে এটাকে কি বলবো? আমরা টেমপ্লেট বলবো। সেটাকে কি বলবো? টেমপ্লেট। টেমপ্লেটটাকে আমি বুঝতে পারছি। তুমি রেডিমেড কোনো কিছু পেয়েছো, এটা হচ্ছে টেমপ্লেট। কিন্তু তুমি কিছু বানাইছো, এটা টেমপ্লেট না। শূন্য থেকে বানাইছো। তোমরা এখন যেটা ডিজাইন করছো, এটা শূন্য থেকে না। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড নিছো, 2টা পেজ নিছো, তারপর একটু শেপ নিছো, সাইজ দিছো, রং পাল্টাইছো, লেখছো, তো এটা তো টেমপ্লেট না। বাট এটা বানাই তুমি যখন অন্যকে দিবা, এটা ওর জন্য টেমপ্লেট হয়ে যাবে। তাহলে একটা সংজ্ঞা দেখেন, মাইক্রোসফট ওয়ার্ডে টেমপ্লেট হলো পূর্ব নির্ধারিত ডকুমেন্ট ফরম্যাট বা ডিজাইন যা ব্যবহারকারীকে নির্দিষ্ট ধরনের ডকুমেন্ট দ্রুত তৈরি করতে সাহায্য করে। একটি টেমপ্লেট ব্যবহার করতে ফাইল মেনু থেকে
নিউ নির্বাচন করে প্রয়োজনীয় টেমপ্লেট নির্বাচন করতে হবে। তাহলে আমরা যাই, বসে থাকি কেন, ফাইলে যাই, নিউতে যাই, এইগুলো হচ্ছে টেমপ্লেট। আমি এটা নিব, এই তো ফ্রি পেয়ে গেলাম, খালি আমি এখানে খালি পাল্টাবো। এই যে এখানে যে তোমার যে সুন্দর ছবি, আচ্ছা এখানে গিয়ে তোমার মনে করো চুল ফালাইয়া এরকম একটা ছবি দিয়ে দিবা, পারবা না? বা একটা সুন্দর ছবি দিয়ে দিলা, এই আর কি, এরই টেমপ্লেট। এখানে গিয়ে তোমার ইমেলটা দিয়ে দিলা, এখানে তোমার নাম দিলে, এখানে গিয়ে তোমার বর্ণনা দিলা, তুমি কি কি পারো আর কি কি পারো না। কি কি পারো না এটা তার লেখে না, তো কি আমি টেমপ্লেট কি বুঝতে পারছি? সবাই বুঝতে পারছেন তাই না? হাউ টু ইউজ এটা বুঝে ফেলছেন। এখন দেখেন হাউ টু চেক স্পেলিং অ্যান্ড গ্রামার ইন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে স্পেলিং গ্রামার কিভাবে চেক করে? শব্দের বানান, স্পেলিং মানে হচ্ছে বানান, আর গ্রামার মানে ব্যাকরণ। পরীক্ষা করতে রিভিউ ট্যাবে যান এবং স্পেলিং অ্যান্ড গ্রামার অপশনটি সিলেক্ট করুন। এটি স্বয়ংক্রিয়ভাবে ভুল শব্দ বা বাক্যাংশগুলো খুঁজে বের করবে এবং সংশোধনের পরামর্শ দিবে। যেমন আমি যদি এখানে ভুল করি, মনে করেন হাউটা কি করতাম, মনে করেন এটা আমি ভুল করছি, এ দিছি, এটা আমি ভুল করে কি দিছি বলেন তো? ধরো আমি এ দিছি, তাহলে এটা ভুল দেখিব না? এই যে দেখছি, রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে সাজেশন কই F7 না, রাইট বাটন ক্লিক করলে হবে। আচ্ছা রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে যাবো, চেক সাজেশন দিচ্ছে। আমি আমার কোনো লাগবে, চাক লাগবে না, আমার চেক লাগবে। এইটা হচ্ছে গ্রামার। এই যে তুমি রিভিউতে যাও, রিভিউ থেকে এই যে গ্রামার, এই যে কোথায় গ্রামার, রিভিউতে না, আমরা কোথায় যাবো? রিভিউতে গিয়ে স্পেলিং অ্যান্ড গ্রামার, কোথায় যাবো? তো স্পেলিং গ্রামার দেখতে পাচ্ছ, এই তো এটা ইনেবল করা আছে, বুঝছেন নি কথাটা? তাহলে ওইভাবে তোমার কি সাজেশন আসবে, এভরিথিং আসবে। সবাইকে বোঝা যাচ্ছে? কারো কি ঘুম ধরছে নি? তাহলে ভালো। কোথায় থেকে কোথায় গেলাম? কত নম্বরে? হ্যাঁ শেষ দেবো, একটু পরে দিই, একটা মিনিট। হোয়াট ইজ ফুট নোট? এখান থেকে 62 নম্বর কথা বলেন না। হোয়াট ইজ ফুট নোট অ্যান্ড ইন নোট ইন মাইক্রোসফট ওয়ার্ড? মাইক্রোসফট ওয়ার্ডে ফুট নোট আর ইন নোট কি? ফুট নোট হচ্ছে পৃষ্ঠার নিচে অতিরিক্ত তথ্য বা ব্যাখ্যা যোগ করার জন্য ব্যবহৃত হয়। এন্ড নোট কি? এন্ড নোট হচ্ছে ডকুমেন্টের শেষে তথ্য বা রেফারেন্স যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। তুমি যেই তথ্যগুলো কোথা থেকে আনছো তার রেফারেন্স যুক্ত করলে কপিরাইট আইনে পড়বে না, আর রেফারেন্স যুক্ত না করলে কপিরাইট আইন হবে। একজনের তথ্য তুমি চুরি করছো, কিন্তু একদম শেষে বইয়ের পিছনে তুমি লেখা দিলা রেফারেন্স, যে তুমি কাজের সাহায্য নিছো, তাহলে কিন্তু সে তোমার বিরুদ্ধে মামলা করতে পারবে না, কারণ তুমি তো বলেই দিছো। আর যদি এইটা যদি না করে, মানে রেফারেন্স যদি, মানে এন্ড নোট রেফারেন্স না দিয়ে তুমি যদি ব্যবহার করো, তাহলে কিন্তু কপিরাইট আইন ভঙ্গ হয়ে যাবে। এটাই আর কি। হাউ টু অ্যাড ফুট নোট ইন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। দেখো রেফারেন্সে যাইবা, ইনসার্ট ফুট নোট, ইনসার্ট ইন নোট, একটু দেখে আইছি। আচ্ছা তারপর দেখো হোয়াট শুড ইউ ডু, তুমি কি করবে? ইফ ইউ অ্যাক্সিডেন্টলি, মানে হঠাৎ করে, ক্লোজ ইউর ডকুমেন্ট, তোমার ডকুমেন্টটা ক্লোজ করে ফেলো, উইথাউট সেভিং ইট, সেভ না করে। অনেক সময় দুপ করে কারেন্ট চলে গেল, আমাদের ইউপিএস যদি না থাকে, তাহলে তো সেভটা, তোমার ওই ডকুমেন্টটা তুমি কিভাবে পাবে সেটাই বলতেছে। রিসেন্ট ডকুমেন্ট তালিকা পরীক্ষা করো। প্রথম কাজ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে রিসেন্ট ডকুমেন্ট তালিকা মানে পরীক্ষা করতে হবে। এটা পরীক্ষা করার নিয়ম কি? ফাইলে যাব, আমি ওপেনে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? ওপেনে ক্লিক করলে এখানে রিসেন্ট ডকুমেন্ট দেখা। তো তোমার যে ফাইলটা তুমি সর্বশেষ কাজ করছো, এটা কিন্তু এই প্রথমে দেখাবে। কোথায় দেখাবে? কোথায় দেখাবে বলেন? প্রথমটা ওপেন করবেন, ওপেন করে ওকে টকে দিবেন, যা চাইবে খালি ইয়েস দিবেন, ওকে দিবেন, ওটা রিকভার করে ফেলবে। কোথায় কি করবে বুঝতে পারছেন? আমার কাছে কি বোঝা গেল? ফাইল ট্যাবে রিকভার আনসেভ ডকুমেন্ট ব্যবহার করুন। ডিফল্ট অবস্থানে অটো রিকভারি ফাইল খুঁজুন। ভবিষ্যতে তথ্য হারানোর হাত থেকে রক্ষা পেতে অটো সেভ চালু করুন। এটা ফাইলে গিয়ে অপশনে গিয়ে করে এটা অটো সেভ কোথায় একটা আছে, বুঝছেন? কোথাও একটা এক জায়গায় আছে, অ্যাডভান্সে মেবি, হ্যাঁ এখানে গিয়ে অটো সেভটা দেখবা। হ্যাঁ ওরা টাইম দেওয়া আছে, তাহলে একটু খুঁজে নিও, ওই সেকেন্ডটা কমাই দিবা, এখানে পাবা, অবশ্যই পাবা। আচ্ছা, হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ফরম্যাটিং অফ ইউর ডকুমেন্ট চেঞ্জ আনএক্সপেক্টেড, এটা কি বলছি না? হোয়াট ডু ইউ শুড ডু ইফ দ্য ফরম্যাটিং অফ ইউর ডকুমেন্ট চেঞ্জ আনএক্সপেক্টেডলি, মানে হঠাৎ করে তোমার ডকুমেন্টের শেপটা পরিবর্তন হয়ে গেছে বা কোনো কিছু নষ্ট হয়ে গেছে, তাহলে তুমি কিভাবে ঠিক করবা? যেমন আমি মনে করো আমি কাজ করতে গিয়ে এটা ডিলিট হয়ে গেছে, এটা মুছে গেছে, তারপর এটা মুছে গেছে, তাহলে এখন আমি দেখে ভয় পেয়ে গেলাম, কিন্তু আমার এখানে তো লেখা ছিল, এগুলো গেল কই? তাহলে এটা বের করে নিয়ে হচ্ছে Ctrl Z দিব। আমি কয়টা ভুল করছি? 3টা ভুল। তাহলে আমার আগের অবস্থা ফিরে পেতে আমাকে Ctrl Z কয়বার চাপতে হবে? 3বার।
তাহলে কন্ট্রোল জেড। তাহলে দেখেন আমি যে ভুল করছি, আমার ভুল এইটা হচ্ছে আমার সর্বশেষ অবস্থা, এটা আমার কি। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে পিছাবো, তা পিছাই, এটা আমি পেয়ে গেলাম। আরেকটু পিছাই, আরেকবার পিছাই, এটাও পেয়ে গেলাম। আর একবার পিছাই, এটাও পেয়ে গেলাম। এখন যদি আমি বেশি পিছনে চলে যাই, আবার সামনে আসতে হবে না, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে সামনে আসতেছি, সামনে। এই হচ্ছে আমার সর্বশেষ, আমি এখানে ছিলাম। ভুল করি আর যাই করি, এখানেই তো আমি সর্বশেষ ছিলাম। আমি কি আর সামনে যেতে পারবো? এখন কন্ট্রোল ওয়াই দিলে কাজ হবে না, আমার আর স্টেপ নাই, আমি তো এই পর্যন্তই ছিলাম আর কি। এখন আমি পিছাইতে গেলে কি হবে? আন্ডো মানে উঠিয়ে নেওয়া, মানে পিছিয়ে যাওয়া। রেডো মানে ফেরত দেওয়া, ঠিক আছে। ওকে, কন্ট্রোল জেড আমি পিছাচ্ছি, আমার একবার কন্ট্রোল জেডে কাজ হচ্ছে না। আমার মনে করো যে আমার এখানে লেখা আরো চাই, আরো নষ্ট হয়েছিল, এগুলো চাই, তাহলে কন্ট্রোল জেড আবার দিবা। যতক্ষণ ঠিক না হবে একবার দিবা, আর একটু লক্ষ্য করবা, খালি আনতে দিতে থাকবা না। একবার দিছে আর দেখাচ্ছে ঠিক হয়েছে কিনা, আবার জেড দিবা, ঠিক হয়েছে কিনা, ও আচ্ছা এখানে বাকি আছে, আবার জেড দিবা, এইভাবে, বুঝছো নি। কন্ট্রোল যাবে ধরে ধরে বয়ে রইলা, তাহলে কিন্তু হইবে না, মাথা উলে যাবে। তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যদি স্পেল চেক কাজ না করে তাহলে কি পদক্ষেপ নেবেন? নিশ্চিত করুন যে সেটিংসে স্পেল চেক অন আছে, সঠিক ভাষা নির্বাচিত আছে কিনা তা পরীক্ষা করুন। যাচাই করুন যে টেক্সট স্পেলিং ব্যাকরণের জন্য পরীক্ষা করুন, এটা দরকার নাই। হোয়াট ইজ ভিডিও কনফারেন্সিং? ভিডিও কনফারেন্সিং কি? ভিডিও কনফারেন্সিং হলো একটি প্রযুক্তি যা ইন্টারনেটের মাধ্যমে ভিডিও এবং অডিও ব্যবহার করে একাধিক ব্যক্তিকে একাধিক ব্যক্তি দূর থেকে একে অপরের সাথে যোগাযোগ আলোচনা করতে পারে। ভিডিও কনফারেন্সিং এর কয়েকটা সফটওয়্যার নাম বলেন। জুম মিটিং, হ্যাঁ এগুলা। তারপর দেখো, হাউ ক্যান ইউ রিমুভ এ ম্যানুয়াল পেজ ব্রেক ইন মাইক্রোসফট ওয়ার্ড? মাইক্রোসফট ওয়ার্ডের পেজ ব্রেকটা কেমনে রিমুভ করবা? কার্সরটিকে ম্যানুয়াল পেজ ব্রেকের আগে নিয়ে যান এবং ব্যাক স্পেস বা ডিলিট চিহ্ন ব্যবহার করেন। পেজ ব্রেকটা কেমনে তুমি দূর করবা? দূর করার নিয়ম হচ্ছে, তুমি মনে করো এখানে আমার কি একটা পেজ আছে, তারপরে আমি ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পেজ ব্রেক কোথায়? ইনসার্ট না কোথায়? লেআউটে। হ্যাঁ, লেআউটে গিয়ে পেজ ব্রেক করলাম, তো আমার দুইটা পেজ হলো। কয়টা পেজ হলো? এখন আমি পেজ ব্রেকটা সরাবো, তাহলে আমি সরাবো কোনটা? নিচেরটা সরাবো। তাহলে আমার কার্সরটা এই যে ব্রেক আছে না, ব্রেক, এই যে ব্রেক, এই ব্রেকের উপরে মানে আগে আনতে হবে, আনছি। এখন ডিলিট বাটন চাপেন, তাহলে এখানে দেখেন 2 আছে না, নিচেরটা না কিন্তু, এই যে এটা দেখেন 2, এটা 1 হয়ে যাবে। ডিলিট দাও, কয়েকবার দাও, হয়েছে। এটাই হচ্ছে পেজ ব্রেক। আমি সরাইলাম, পেজ ব্রেক কি করলাম? দেখেন আমার পেজ এখন আগে দুইটা ছিল, এখন একটা হলো না। আর কোনো ব্রেক আছে? তাহলে আপনি ডিলিট দিবেন, আবার এখানে তাকাবেন যে গেল কিনা, এটা 1 হইলো কিনা, বুঝছেন কথাটা? এটা হচ্ছে পেজ ব্রেক দূর করা অথবা পেজ ডিলিট করা বোঝায়। আচ্ছা, তারপরে হোয়াট আর দ্য 3 ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিং নেম? জুম, গুগল মিট, স্কাইপি, গুগল হ্যাংআউট, এগুলো জানেন। হোয়াট ইজ ক্লাউড স্টোরেজ ডাটা? ক্লাউড স্টোরেজ ডাটা হলো একটি অনলাইন সেবা যেখানে আপনি আপনার ডেটা ইন্টারনেটের মাধ্যমে সার্ভারে সংরক্ষণ করতে পারবেন এবং যে কোনো ডিভাইস থেকে তা অ্যাক্সেস করতে পারবেন। যেমন আপনারা গুগল ড্রাইভ ব্যবহার করছেন না, ওগুলা। কয়েকটা ক্লাউড স্টোরেজের নাম খুবই ইম্পর্টেন্ট, এই দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট। যেমন গুগল ড্রাইভ, অন ড্রাইভ, ড্রপ বক্স, মেগা, পি ক্লাউড, গুগল ক্লাউড স্টোরেজ, অ্যামাজন ক্লাউড, sync.com, আইস ড্রাইভ, আই ড্রাইভ বক্স ইত্যাদি। হোয়াট ইজ ব্রাউজার? ব্রাউজার একটা সফটওয়্যার যার মাধ্যমে ইন্টারনেটে ওয়েবসাইট ব্রাউজ করা যায়। কয়েকটা ব্রাউজারের নাম বলেন। মাইক্রোসফট মজিলা, মাইক্রোসফট এজ, অপেরা, সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, ইউসি ব্রাউজার। আমাদের 70 পর্যন্ত থাকলো, বুঝতে পারছেন কথা? তাহলে আপনাদের জন্য এখন হচ্ছে 4:30 আসবেন ব্রেক।